নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপির। ৭ নভেম্বরের চেতনায় সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। নির্বাচন পেছালে জটিল অবস্থায় পড়বে দেশ, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সংকট সৃষ্টি হলে সুবিধা নেবে বিশেষ গোষ্ঠী। জুলাই যোদ্ধাদের সংসদে নিতে কাজ করছে এনসিপি, জানালেন নাহিদ। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই ভোট, প্রত্যয় প্রেস সচিবের। এবং সবজিতে স্বস্তি না ফিরতেই বাজারে বেড়ে গেছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহ ব্যবধানে দর চড়েছে 50%, দিশেহারা ভোক্তা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। সরকার নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। এতে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। সংস্কারের কথা বলে একটি গোষ্ঠী নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারা। পরিচালনার দায়িত্ব দিয়েছিল গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে। সেই দিন থেকে মাত্র ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের পরও দেশের গণতন্ত্র ধ্বংস করতে নানা চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে নির্বাচন বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র তথা নির্বাচন নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র চলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে ব্যাটলফিল্ডে যুদ্ধ করেছেন, তার আদর্শিক সৈনিক হিসেবে আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলে নির্বাচন অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমাদের দাবি হলো মানুষের ভোট প্রতিষ্ঠিত করা, দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন করা। আজকে ৭ নভেম্বরে এই আশাই ব্যক্ত করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। যে গণতন্ত্র শেখ মুজিবুর রহমান তিনি একক একটা দল বাকশাল নামে তৈরি করে গণতন্ত্রকে গোলা টিপে হত্যা করেছিলেন। সেখান থেকে তিনি মানুষকে উদ্ধার করেছিলেন বহু দলীয় গণতন্ত্রের মাধ্যমে। সময় অনুযায়ী নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের পছন্দের নেতাকে বেছে নেবে এবং পছন্দের সরকারকে বেছে নেবে। দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য সহ দেশ গঠনে জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। বিদেশে আমাদের শহীদ ভাইয়েরা কাজ করে রেমিটেন্স নিয়ে আসেন। গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন পেছালে দেশ জটিল অবস্থার মধ্যে পড়বে, তাই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই। মোহনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। কোনো দল চায় না নির্বাচন বিলম্বিত হোক। সংকট তৈরি হলে বিশেষ গোষ্ঠী এর সুবিধা নেবে বলেও মনে করেন তিনি। অন্যদিকে যথাসময়ে নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মফিউর রহমানের রিপোর্ট।
বিপ্লব পরবর্তী দেশের দায়িত্ব নিয়ে সংস্কারের পর নির্বাচন আয়োজনের ঘোষণা দেন ড. মোহাম্মদ ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে সাধারণ মানুষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্রে উত্তরণের উপায় নেই। এর পাশাপাশি নির্বাচন হতে হবে উৎসবমুখর ও গ্রহণযোগ্য। তারা আশায় অধীর আগ্রহ বসে আছে যে তাদের নেত্রী অথবা আওয়ামী লীগের কে নির্বাচন করার জন্য একটা সুযোগ সুবিধা দিবে। নির্বাচনে আওয়ামী লীগ যদি আসে তাহলে এটা তাদের রাজনৈতিক সবচেয়ে বড় ভুল হবে। তাদের উচিত হবে অন্তত একটা টার্ম অফ থাকা। আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের আশা থাকবে যাতে ইলেকশনটা ক্রেডিবল ইলেকশন হয়, অংশগ্রহণমূলক ইলেকশন হয়, সেইভাবে যাতে সবাই পার্টিসিপেট করে। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ৩ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই নির্বাচন নিয়ে তাদের রয়েছে অন্যরকম আগ্রহ। তরুণদের ভোট প্রভাব ফেলবে নির্বাচনে। এখন যারা আমরা আছি তরুণ প্রজন্ম, ধরতে গেলে আমাদের এটা ফার্স্ট ভোট। তো ফার্স্ট ভোট দেওয়ার ক্ষেত্রে সবারই একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। বিশাল একটা ভোটার যারা নির্বাচনে অংশগ্রহণ করে না, তো তাদের মোটিভটা কি, এটা আমরা ওইভাবে ক্যালকুলেশন করতে পারি না। আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন হওয়া বাঞ্ছনীয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বির। তিনি বলেন, প্রায় সকল দলই নির্বাচনে অংশ নিতে রাজনৈতিকভাবে প্রস্তুতি নিয়েছে। দেশের স্বার্থে এটা নির্বাচন করতে হবে, প্লাস রাজনৈতিক দলগুলো যে প্রস্তুতির যে জায়গায় চলে গেছে এখন তারা ওইখান থেকে ফেরানো কঠিন হয়ে যাবে। দলগুলো একটা জটিল অবস্থার মধ্যে পড়বে যদি আপনি নির্বাচনটাকে পিছিয়ে দেন। রাজনৈতিক দল যদি নির্বাচন পিছাইতে চায়, যদি পরিস্থিতির কারণে পিছাইয়া যাও, এটা সুযোগ নেবে তারা। তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সরকারের চেয়ে রাজনৈতিক দলের দায় বেশি বলেও মনে করেন তিনি। ভোটাররা যেন অন্তত পক্ষে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেটা করার দায়িত্ব কিন্তু সরকারের। শুধু সরকারের বললেও ভুল হবে, সবার দায়িত্ব আসলে। নির্বাচন কমিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোটের পর দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরবে। সত্যিকারের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে সংসদের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গণতন্ত্র তো খালি ভোটের গণতন্ত্র হইলে হবে না, তাই না? সত্যিকারের গণতন্ত্র হইতে হবে যে গণতন্ত্রে সরকার তার কর্মকাণ্ডের জন্য সংসদের কাছে ক্রমাগত জবাবদিহি করবে। সরকার গঠনের পর আবারও কোনো দল যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে পদক্ষেপ নিতে হবে বলেও মত দেন ড. সাব্বির। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে জুলাই অগ্রযোদ্ধাদের সংসদে নিতে এনসিপি কাজ করছে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই যোদ্ধাদের মূল্যায়ন না করে পুরনো বন্দোবস্তের রাজনীতি করলে জনগণকে সাথে নিয়ে তরুণরা আবারও রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দেশে ফ্যাসিবাদের রাজনীতি পরাজিত হলেও রাষ্ট্র কাঠামোতে তাদের সহযোগীরা রয়েছে মন্তব্য করে পুরনো বন্দোবস্তের মূলোৎপাটনে এনসিপির লড়াই অব্যাহত থাকবে বলেও জানান দলটির এই শীর্ষ নেতা। সকালে রাজধানী বাংলা একাডেমিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়, মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে। এই প্রজন্ম যে স্বপ্ন দেখেছে সেই প্রজন্মকে যাতে আমরা ক্ষমতায়িত করতে পারি এবং আমরা মনে করি যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সেই পার্লামেন্টে সংস্কার পরিষদ হবে, নতুন সংবিধানের জন্য কাজ করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফের জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, পতিত সরকারের সুবিধাভোগীরা নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ফ্যাসিস্ট সরকারের পেইড এজেন্ট। তাদের কথায় নির্বাচন থেমে থাকবে না বলেও জানান প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। তার হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন, বা তার দ্বারা তারা সেই সময় খুব সুখে শান্তিতে ছিলেন বা অনেক ধরনের বেনিফিটস পেয়েছেন।
নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো বিভ্রান্তি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। মশাবাহিত রোগ ডেঙ্গুর সঙ্গে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ায় দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। বিভিন্ন উপসর্গ নিয়ে শারীরিক জটিলতার কথা জানান আক্রান্তরা। এ নিয়ে ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ রিফাত আল লিমন রোগের ভয়াবহতা রোধে আক্রান্তকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সুরাইয়া মুনির রিপোর্ট। বছরের পর বছর ধরে অনুপস্থিত চিকুনগুনিয়া আবারও সারা দেশে তীব্র আকার ধারণ করছে। পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ঢাকা ভিত্তিক 4টি ল্যাবে ভাইরাসের 785টি কেস নিশ্চিত করা হয়েছে। কিছু কিছু ল্যাবে শনাক্তকরণের হার 30% ছাড়িয়েছে। রোগীরা জানিয়েছেন, আগের মৌসুমগুলোর জ্বরের তুলনায় বর্তমানের অভিজ্ঞতা ভিন্ন। ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে আক্রান্তরা জানান, প্রচণ্ড শারীরিক ব্যথায় ভুগছেন তারা। মাথা ব্যথা, জ্বর, হাডুগুলো ব্যথা করে, আর নাক দিয়ে রক্ত পড়ছে, ব্লাড ভাঙছে। বমি বমি ভাব আসে, কিন্তু বমি আসে না, আর মাথা প্রচণ্ড পরিমাণে ঝিমঝিম করে, মাথা নিয়ে খাইতে পারি না। প্রেশার, ডায়াবেটিস এবং ডেঙ্গু রোগের মাথা ব্যথা ছিল অনেকটাই, তারপরে প্রচুর মাথা ব্যথা, বমি বমি ভাব ছিল। 1,51,000 থেকে 2 দিনে চলে আসা পড়ছে 15,000। ডেঙ্গু আর জ্বর ছিল, 103 ডিগ্রি জ্বর ছিল। প্লেটলেট কমে যাচ্ছে। ডিএনসিসি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ বলেন, মশা নিয়ন্ত্রণ অভিযান জোরদার না করলে সংকট আরও গভীর হতে পারে। আক্রান্তকে সুস্থতায় রোগ নির্ণয় সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি। প্রথমত জ্বর আসলে প্রথম দিনেই যেহেতু ডেঙ্গু টেস্টটা পজিটিভ আসে, তারা চাইলে আশেপাশের যে কোনো হাসপাতাল থেকে টেস্টটা করিয়ে নিতে পারে। এছাড়া বিশ্রাম নিতে হবে পর্যাপ্ত পরিমাণে, প্যারাসিটামল খাবে, কুসুম কুসুম গরম পানি দিয়ে শরীরটাকে স্পঞ্জ করবে, আর প্রচুর পরিমাণে তরল খাবার খাবে, ওর স্যালাইন খাবে। এছাড়া যদি অন্য কিছু লক্ষণ থাকে, যেমন যদি একটু ঠান্ডা থাকে, সর্দি থাকে, তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারে, কিন্তু কোনোভাবে অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ খাওয়া যাবে না। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে বলে জানান তিনি। প্রত্যেকটা সরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্ট হয়, তাহলে সবাইকে জ্বর আসলে ডেঙ্গু টেস্ট করিয়ে নেওয়া ভালো। উদ্ভূত পরিস্থিতিগুলো মোকাবেলায় ডিএনসিসি সহ সব সরকারি হাসপাতাল প্রস্তুত আছে বলে জানান এই বিশেষজ্ঞ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে আগাম সবজি সরবরাহ বাড়ার প্রভাব পড়তে না পড়তেই তাতে বাগড়া দিয়েছে হঠাৎ চড়ে যাওয়া পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহ ব্যবধানে নিত্য ব্যবহার্য এই পণ্যটির দাম বেড়েছে 50% পর্যন্ত। স্থানভেদে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পেঁয়াজ 110 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সোনালী মুরগির দাম কিছুটা কমলেও স্থিতিশীল গরু, খাসির মাংসের দাম। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করছে পেঁয়াজের দাম। কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1.5 গুণ। দেশি পেঁয়াজের কেজি 120 থেকে 130 টাকা, যা এক সপ্তাহ আগেও ছিল 80 থেকে 90 টাকার মধ্যে। আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। হঠাৎই ঊর্ধ্বগতিতে বিভ্রান্ত ও ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ নিয়ে সরকারকে দ্রুত পদক্ষেপের পরামর্শ দেন তারা। গত সপ্তাহ থেকে তুলনায় অনেক বেশি, এটা আসলে জনসাধারণের জন্য খুবই একটা কষ্টকর, এবং মনে হয় যে এখানে সিন্ডিকেট কাজ করছে, কেন পেঁয়াজের বাজারটা নিয়ে খুব অস্থিরতা বিরাজ করছে। পেঁয়াজের বলতেছে যে দোকানদাররা সাপ্লাই নাই, ইন্ডিয়া থেকে আসে নানান কিচাখানি ওদের। আর ব্যবসায়ীরা বলছেন মৌসুম শেষে দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তি। এই জন্য আবার কয়েকদিন পর আবার নতুন পেঁয়াজ উঠবে, ওই পেঁয়াজ আবার দাম কমে যাবো। মালের আমদানি কম, এই জন্য বাড়ছে, আবার মালের আমদানি হইব, দাম কমে যাবে। রাজধানীর বাজারে সরবরাহ বাড়তে শুরু করায় স্বস্তি ফিরেছে শীতকালীন সবজির বাজারে। শিম 70, করলা শসা 60, আর লাউয়ের দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। তবে এখনো শতকের ঘরে টমেটোর দাম। আমাদের ইনকাম অনুযায়ী সবজি কিনতে আসলে হচ্ছে আমাদের হিমশিম খেতে হয়, হ্যাঁ, যে চাহিদা অনুযায়ী এরকম ভাবে পাচ্ছি না। দাম গত সপ্তাহে কিছু কমতে দিকে আছে, সামনে আরো কমবে। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কমেছে সোনালী মুরগির দাম। এদিকে নিষেধাজ্ঞা শেষে বাজারে বাড়তে শুরু করেছে রূপালী ইলিশের সরবরাহ। দাম তো বাজারে একটু কম আজকে দেখতেছি, অন্যান্য দিনের থেকে আজকে একটু কম। অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পেঁয়াজের বাজারে সবশেষ হালচাল জানাতে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, রাজধানী সহ প্রায় সারা দেশে হঠাৎ করে বেড়ে গেছে পেঁয়াজের দাম। এমন অবস্থায় দেশের সর্ববৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে কি পরিস্থিতি দেখছেন?
বাজারে রয়েছে, অর্থাৎ চট্টগ্রামের সবচেয়ে বড় বাজার। তো আমরা গত সপ্তাহ থেকে দেখছি চট্টগ্রামে যে পেঁয়াজের দাম, অর্থাৎ সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু কেজি প্রতি 30 থেকে 40 টাকা বেড়েছে, অর্থাৎ কোজারা বাজারে। তো আমরা আজকে খুচরা পর্যায়ে বাজার ঘুরে দেখেছি, তারা কোথাও কোথাও 115 টাকা আর 120 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর পাইকারি যারা বিক্রি করছেন তারা আগে বিক্রি করছিলেন আসলে 70 থেকে 75 টাকা করে, আর এখন বর্তমানে বিক্রি করছেন 90 থেকে 105 টাকা পর্যন্ত। তো ব্যবসায়ীরা বলছেন আসলে তারা কমিশন বিক্রিতে তারা এখানে ব্যবসা করেন। আর এই পেঁয়াজগুলো আসে কিন্তু উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গে যারা আড়তদার রয়েছে তারা যে দাম নির্ধারণ করে দেয় সেই দামে কিন্তু তারা কমিশনের উপরে কিন্তু তারা বিক্রয় করেন। আর দীর্ঘদিন কিন্তু এই যে ভারত থেকে পেঁয়াজ আমদানি না হওয়ায় দেশীয় পেঁয়াজ দিয়ে কিন্তু তারা চালিয়ে আসছিল। এখন কিছুটা পেঁয়াজের সংকট হওয়াতে কিন্তু দাম বেড়েছে। তো তারা বলছেন 15 বা 1 মাসের মধ্যে যখন নতুন পেঁয়াজ আসবে, অর্থাৎ মুড়ি কাটা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ যদি বাজারে আসে তাহলে কিন্তু পেঁয়াজের দাম কমে আসবে। তো অন্যদিকে আমরা যদি আপনাকে একটু বলে রাখি, গতকাল কিন্তু চট্টগ্রামে যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা কিন্তু খাতুনগঞ্জ বাজারে তারা পরিদর্শন করেছে এবং যারা এখানকার ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছেন। তারা কিন্তু কাউকে কোনো ধরনের জরিমানা করেনি, তারা তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে এই যে বাড়তি দামে যেন পেঁয়াজ বিক্রি না করে। তো এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে তারা পেঁয়াজের সংকটে, যেহেতু শেষ সিজন অর্থাৎ লাস্টের দিকে কিছু পেঁয়াজ বাজারে সংকট দেখা দিয়েছে, সেই জন্য কিন্তু তারা পেঁয়াজের দাম বাড়াতে বাধ্য হয়েছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু পেঁয়াজের দাম কমে আসবে। তো ভোক্তারা কিন্তু কেউ কেউ অভিযোগ করেছেন যে ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে কিন্তু এই পেঁয়াজের দাম বেড়েছে, কিন্তু ব্যবসায়ীরা সেটি মানতে নারাজ। তারা বলছেন আসলে কোনো ধরনের সিন্ডিকেট নাই, অর্থাৎ বাজারে যে বাড়তি দাম, বাজারে যে পেঁয়াজের সংকট, সেই কারণে কিন্তু তারা এই পেঁয়াজের দাম বাড়াতে বাধ্য হয়েছে। অর্থাৎ সরবরাহ যেভাবে আসছে কিন্তু চাহিদা বেশি, সেই কারণে দামটা বেড়েছে। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। তাসনুবা। সুমন, আপনাকে ধন্যবাদ। বাগেরহাটের রামপালে খুলনা মোংলা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। দুপুরে তেতুলিয়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়। দিনাজপুর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজের মনোনয়ন বাতিলের দাবিতে বিরলে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। দলের মনোনয়ন পাওয়ার পরই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সাদিক, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়। এ নিয়ে দলীয় নেতাকর্মীরা ক্ষোভ জানিয়ে নতুন করে প্রার্থী ঘোষণার দাবি জানান। দিনাজপুর প্রতিনিধি সুবল রায়ের তথ্যে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরল বোচাগঞ্জ নিয়ে দিনাজপুরের 2 আসন থেকে সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে বিএনপি থেকে মনোনীত করার পরপরই তিনি ছুটে যান ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের বাড়িতে। তার এই ধরনের একটি সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে ক্ষোভে ফুঁসে ওঠেন বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীরা। সাদিক রিয়াজকে মনোনয়ন দেওয়ার পর তার এই ধরনের কর্মকাণ্ডের জন্য প্রতিদিনে তার বিরুদ্ধে মিছিল, মিটিং, মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করে আসছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তোলেন তারা। বিরল বোচাগঞ্জের যে প্রার্থী দিয়েছেন আপনারা পিনাক ভাইকে, তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি এবং সে যে আওয়ামী লীগের দালাল এটা আমরা সবাই জানি এবং সে কখনো মামলা মোকদ্দমায় ছিল না, সে কখনো জেল খাটে নেই। এই আওয়ামী লীগের দোসর, খালিদ মাহমুদের দোসর এই পিনাক চৌধুরীকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। আমাদের বিরল এবং সেতাবগঞ্জে কালু ভাইকে চাই,
কালুকে চাই। পিনাক চৌধুরী নমিনেশন পাওয়ার পর উনি হচ্ছে 36 মন্ত্রীর বাসা গেছিল, উনি তো আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর সাথে সাক্ষাতে তীব্র নিন্দা জানিয়ে ওই আসন থেকে তার মনোনয়ন প্রত্যাহারের দাবিও জানান তারা। যারা নির্বাচন বোর্ডে এই সিলেকশন দিয়েছে এটা ভুল করেছে, তারা যাচাই বাছাই করে বিরলের জন্য নমিনেশন দেয়। প্রার্থী বাতিল চাচ্ছি এবং পূর্ণ বিবেচনার জন্য তদন্ত করে বিরলের প্রার্থী আছে যারা জেল খেটেছে, জুলুম খেটেছে, আমি নাম বলতে চাই না, কে জেল খাটলো আর কে পাইলো নমিনেশন, আমরা সেটা চাই না। নমিনেশন বাতিল করে আমরা কালুকে চাই। দাবি মানা না হলে আগামীতে বৃহৎ কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কে চলমান শান্তি সংলাপের মধ্যে আবারও আফগান সীমান্তে গোলাবর্ষণ করেছে পাকিস্তান। দেশটির বিরুদ্ধে অভিযোগ আনে আফগান সামরিক বাহিনী। তাদের ভাষ্যমতে বৃহস্পতিবার বিকালে পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী বেসামরিক এলাকায় ভারী ও হালকা অস্ত্র ব্যবহার করে প্রায় 10 থেকে 15 মিনিট ধরে গোলাবর্ষণ চালায়। হামলায় কমপক্ষে 5 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইস্তাম্বুলে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রতি সম্মান দেখিয়ে এখনও প্রতিক্রিয়া জানায়নি কাবুল। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দাবি করেছে গোলাগুলি শুরু করেছিল আফগান বাহিনী। নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সূক্ষ্মভাবে তদন্ত করা হবে বলেও জানায় বিসিবি। এদিকে জাহানারা আলমকে নিপীড়নের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কোয়াব। আরও জানাচ্ছেন মুদাসির আলী। সম্প্রতি এক অনলাইন মাধ্যমে ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিমের কাছে এক গুরুতর অভিযোগ করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। এতে তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ দ্বারা যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানান। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করার পেছনেও দলের কিছু কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড়ের ভূমিকার অভিযোগ করেন জাহানারা। তবে যৌন হয়রানির এই অভিযোগ নিয়ে ক্রিকেট পাড়া এখন সরগম। এ নিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এতে অবশ্য নড়ে চড়ে বসে ক্রিকেট বোর্ড। অভিযোগ আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করে ফেলেছে বিসিবি। বিষয়টি খুব সূক্ষ্মভাবে খতিয়ে দেখে আগামী 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদনও দেওয়ার বিষয়টি জানায় বোর্ড। 2011 সালে জাতীয় দলে অভিষেক হয় জাহানারা আলমের। সবশেষ 2024 সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলেছিলেন তিনি। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। মুদাসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে সরকার, অভিযোগ বিএনপির। 7 নভেম্বরের চেতনায় সব ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। নির্বাচন পেছালে জটিল অবস্থায় পড়বে দেশ, বলছেন রাজনীতি বিশ্লেষকরা। সংকট সৃষ্টি হলে সুবিধা নেবে বিশেষ গোষ্ঠী। জুলাই যোদ্ধাদের সংসদে নিতে কাজ করছে এনসিপি, জানালেন নাহিদ। যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতেই ভোট, প্রত্যয় প্রেস সচিবের। এবং সবজিতে স্বস্তি না ফিরতেই বাজারে বেড়ে গেছে পেঁয়াজের ঝাঁজ। সপ্তাহ ব্যবধানে দর চড়েছে 50%, দিশেহারা ভোক্তা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।